আজ 24 জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস। সবাইকে আন্তর্জাতিক শিক্ষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী যায় দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে। সেক্ষেত্রে বেশিরভাগেরই কিন্তু পছন্দের তালিকায় শীর্ষে থাকে কানাডা। 2026 সালে কানাডা কি গুড চয়েস নাকি ভুল সিদ্ধান্ত, অথবা এর হাইপ শেষ? আবার প্রশ্ন আসতে পারে, কানাডায় পড়তে যাওয়ার ক্ষেত্রে পিআর পাওয়া কি সম্ভব নাকি এটা শুধুমাত্র স্বপ্ন? আবার অনেকেই প্রশ্ন করতে পারেন, কানাডায় পড়তে যাওয়ার ক্ষেত্রে আইএলটিএস দরকার আছে নাকি দরকার নেই? সো এই সকল প্রশ্নের উত্তর আমি আজকে খুঁজবো, কারণ আমাদের আজকের আয়োজনটাই তেমন। আজকের আয়োজনের নাম হচ্ছে স্টাডি ইন কানাডা 2026। সাথে আছি আমি মৌ, এবং আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি সিএইচএস এডুকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান রাজু, যার সঙ্গে আমার আগেও একবার দেখা হয়েছে, আগেও একবার কথা হয়েছে, এবং দেশের বাইরে কিভাবে আপনারা পড়তে যেতে পারেন, কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, সকল প্রশ্নের উত্তর আমি আজ আপনাদের হয়ে তার কাছ থেকে খুঁজে বের করব। কেমন আছেন? সালাম আলাইকুম, ভালো আছেন? আসসালাম, খুব ভালো আছে, আবারও দেখা হয়ে গেল। সো আজকে যেহেতু আন্তর্জাতিক শিক্ষা দিবস, আপনাকেও শুভেচ্ছা। এবং আমি শুরুই করতে চাই যে এই যে দেশের বাইরে পড়তে যাওয়া বা কানাডাকে চুজ করার ক্ষেত্রে শিক্ষার্থী এবং অভিভাবক এরা আসলে কোন জায়গাটায় সবচেয়ে বেশি ভুল করে ফেলে? অ্যাকচুয়ালি আমরা সাধারণত স্টুডেন্ট এবং প্যারেন্টসরা যারা চিন্তা করি কোনো কান্ট্রিতে হাইপ যখন থাকে সেদিকে আমরা দৌড়াই, ভিসা হবে কিনা এটা নিয়ে বেশি ফোকাস করি। সো আমাদের দরকার ভিসা না, ভিশন। সো পারফেক্ট একটা রোডম্যাপ যদি আমার থাকে সেক্ষেত্রে আমরা একটা রাইট ডিসিশনে পৌঁছতে পারবো আমার মনে হয়। এখানে আপনার একটা কথা আছে এরকম যে স্টাডি অ্যাব্রোড ইজ এ লাইফ ডিসিশন, নট এ ভিসা ডিসিশন। এই কথাটার মানে কি অ্যাকচুয়ালি? আসলে এই কথাটা আমি এই জন্য বলি, স্টাডি অ্যাব্রোড যখন আসে, স্টাডির সাথে ক্যারিয়ার ইনভলভ, একটা স্টাডি অ্যাব্রোডের প্ল্যানিংটা যখন আসে, আফটার 5 ইয়ার্স একটা স্টুডেন্ট কি করবে? সো আমরা পড়াশোনা করছি তো কিছু একটা করার জন্য, রাইট? সো আজকে আমি কানাডাতে যাব, কালকে আমেরিকাতে যাব, ওখানে আমি সার্ভাইভ করতে পারবো কিনা, ইটস আ লাইফ ডিসিশন। সো আমার মনে হয় যে প্রপার প্ল্যানিংটা খুব দরকার, এবং এটা খুব স্ট্র্যাটেজিক ওয়েতে হওয়া উচিত। প্রপার প্ল্যানিং ছাড়া কখনোই সম্ভব না এটা। কখন একজন শিক্ষার্থী বুঝবে যে সে আসলে ভুল গাইডলাইনের দিকে আগাচ্ছে বা এই গাইডলাইনটা ভুল? আমরা যারা এডুকেশন কনসালটেন্ট, আমরা পুরো কেরিয়ার ম্যাপিং করে দিই, একটা স্টুডেন্টকে পুরো প্ল্যান দিয়ে দিই। সাধারণত ইঞ্জিনিয়ারিং একটা স্টুডেন্ট, কখন একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এমবিএ করবে, কখন একটা বিজনেস স্টুডেন্ট একটা আইটি ডিগ্রি নিবে, এটা ডিপেন্ড করে তার ক্যারিয়ার চয়েসের ওপর। সো এটা খুব ইম্পর্টেন্ট। শুধু আমরা ভিসার গাইডলাইন দিব না, আমরা ক্যারিয়ারের একটা প্ল্যানিং দিব, আমরা একটা ফোরকাস্টিং দিব যে আফটার 5 ইয়ার্স ও 3 ইয়ার্স এর মধ্যে কি ঘটছে স্টুডেন্টের লাইফে। সো এই পুরো জার্নিটা যে এক্সপ্লেইন করতে পারবে সে হচ্ছে গুড মেন্টর। আমরা সাধারণত চিন্তা করি যে কেউ একজন এজেন্টের কাছে গেলাম, কোন একটা এজেন্সি বা রিপ্রেজেন্টেটিভের কাছে গেলাম। দেখেন, একটা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ চিন্তা করবে তার ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য। সো যত বেশি অ্যাডমিশন হবে তার স্যালারিটা ওখান থেকে হবে। সো আমরা চিন্তা করি একটা ইউনিভার্সিটিতে বেশি সংখ্যক স্টুডেন্ট ভর্তি করা না, আসলে একটা স্টুডেন্ট যেন ওই ইউনিভার্সিটি থেকে ডিগ্রিটা নিয়ে তার লাইফে কিছু করতে পারে, মানে হোয়াট ইজ দ্য আউটকাম ফ্রম দ্য ডিগ্রি। সো সেটা হতে পারে কানাডা, সেটা হতে পারে ইউএসএ, সেটা হতে পারে অস্ট্রেলিয়া, ইট ডিপেন্ডস। প্রত্যেকটা স্টুডেন্টের লাইফের ভিশন ডিফারেন্ট, তার প্রোফাইল ডিফারেন্ট। সো এইটার উপর আমরা আসলে অ্যানালাইসিস করে দেখি যে কিভাবে কাকে কোথায় নেওয়া যায়, সর্বোচ্চ আউটপুট যেন পাওয়া যায় তার লাইফ থেকে। ফাইন, দ্যাটস গ্রেট। বাট আমার একটা ব্যাপার জানার আছে, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আসলে কোন বিশ্ববিদ্যালয় চুজ করাটা হচ্ছে গুড ডিসিশন, ভুল ডিসিশন না? এবং সেক্ষেত্রে যদি কেউ ভুল বিশ্ববিদ্যালয় চয়েস করে ফেলে তাহলে কি ধরনের সমস্যার সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। একটা স্টুডেন্ট যখন ডিসিশন নেবে, পাবলিক প্রাইভেট অবশ্যই আমলে নেবে এই ব্যাপারটাতে। পাবলিক ইউনিভার্সিটিতে গেলে খুব ভালো করব, সকল পাবলিক ইউনিভার্সিটি ভালো বা সকল প্রাইভেট ইউনিভার্সিটি খারাপ, ব্যাপারটা এরকম না। আমার প্রোগ্রাম কোথায় ভালো, যেমন বাংলাদেশের নর্থ সাউথে নির্দিষ্ট কিছু ডিপার্টমেন্টে স্টুডেন্ট পড়ে, ওখানে ভালো করে এবং ওরা কর্পোরেট ওয়ার্ল্ডগুলোতে রাজ করতেছে। বিজনেস ফ্যাকাল্টি, ব্র্যাকের বিজনেসটা ভালো, লটা ভালো। সো আবার ঢাকা ইউনিভার্সিটির কিছু ফ্যাকাল্টি রয়েছে যেখানকার স্টুডেন্টরা খুব ভালো করতেছে, বুয়েটের স্টুডেন্টরা অনেক ভালো করছে, এদিকে আহসানুল্লাহ ইউনিভার্সিটি খুব ভালো করছে। সো সেরকম বিদেশেও পড়াশোনা করতে গেলে পাবলিক প্রাইভেট সিলেক্ট করার আগে দেখতে হবে যে ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কেমন, বা আমি যে ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছি ওখানকার প্রফেসররা কেমন, ওই সাবজেক্টের আউটকামটা কেমন আসতেছে, বা অ্যালামনাই কারা,
এখান থেকে পাশ করার পরে যারা এখানে কে পড়াশোনা কোথায় করেছে আছে? কে কোথায় আছে, অ্যালামনাইরা কোথায় আছে, বা এমপ্লয়াবিলিটি রেটটা কেমন এখানকার। সো এগুলো দেখে আমাদের ডিসিশনটা নিতে হবে। সো ইটস নট অল অ্যাবাউট লাইক যে আমি 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 এক কথায় বলতে পারছি না যে আমি পাবলিকে পড়লে ভালো করব বা প্রাইভেটে পড়লে ভালো করব, বাট এটাখানে একটা বড় অ্যানালাইসিসের ব্যাপার আছে ইউনিভার্সিটিগুলো নিয়ে। তার মানে ওখানে আমাদের দেশের কারা পড়ছে, তারা এখন কোন সেক্টরে কাজ করছে, Exactly. পিআর পেয়েছে কিনা, সফল কিনা, এই ব্যাপারগুলো এটা ইম্পর্টেন্ট। এগুলো জেনে তারপর সিদ্ধান্তটা নিতে নেওয়া হবে। উচিত। আমাদের দেশে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য কোন সেক্টরটা ভালো, হেলথ, আইটি, ইঞ্জিনিয়ারিং, আপনি কোনটাকে সাজেস্ট করবেন? আইটির ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে, হ্যাঁ। স্পেশালি আইটি, হেলথ এবং ইঞ্জিনিয়ারিং, এটা ডিমান্ড কখনো শেষ হবে না। স্পেশালি নার্সিংটাও এখন ডে বাই ডে বাড়ছে। সো যারা আইটি, ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বিজনেস অ্যানালিটিক্স, বিজনেসের সাথেও আইটির ইনভলভমেন্ট বাড়ছে। যেমন কিছু বিজনেসের প্রোগ্রামগুলো এখন শুধু বিজনেসে নাই, এরা হচ্ছে যেমন এমএসসি ইন ফাইন্যান্স, এমএসসি ইন অ্যাকাউন্টিং বা বিজনেস অ্যানালিটিক্স, এই সাবজেক্টগুলোর ডিমান্ড হাইলি বেড়ে যাচ্ছে, খুব বেশি বেড়ে যাচ্ছে। স্পেশালি ডেটা সায়েন্স, ডেটার উপরে কাজ চলছে। আমরা যা কিছু করছি আজকে ডেটার উপরে চিন্তা করে কাজ করছি। যে আজকে আমরা ফল ইনটেকের জন্য কানাডার চিন্তা করছি, যে স্টুডেন্টরা কানাডায় অ্যাপ্লাই করলে হয়তো ভালো করবে। ইটস অল অ্যাবাউট ডেটা। সো যারা ডেটা সায়েন্স নিয়ে পড়বে এরা লাইফে অনেক দূর আগাবে, এবং ওয়ার্ল্ডের টপ 5 যদি জব থাকে হাই পেড স্যালারি, ডেটা সায়েন্স ওয়ান অফ দ্যাম। অনেক সময় বলে যে 1 বছরের কোনো কোর্সে যদি কেউ যায় তাহলে বলে যে লো কস্ট বা 1 বছর সময়টা কম, সেক্ষেত্রে হয়তো এই প্রোগ্রামটা বা এই এডুকেশনটা তাদের জন্য ভালো হয় না। সেটা নিয়ে আপনার মন্তব্য কি? ওকে, সো কেউ যদি প্ল্যান করে যে কানাডাতে গিয়ে 1 বছর একটা প্রোগ্রাম শেষ করে বাংলাদেশে ব্যাক করবে, সো ইটস ফাইন। বাট কারো যদি প্ল্যান থাকে পিয়ারের জন্য, সো আই উড সাজেস্ট 2 years প্রোগ্রাম ইজ বেটার দেন 1 years। বাহ, কানাডায় পড়াশোনার ক্ষেত্রে যেই অর্থটা ব্যয় হবে, অর্থটা একটা অনেক বড় ফ্যাক্ট। আমাদের দেশ থেকে কিন্তু এখন মিডল ক্লাস যারা আমরা রয়েছি তারাও কিন্তু তাদের ছোট ভাই, ব্রাদার বা সন্তানদেরকে বিদেশে পাঠাচ্ছি। সো ওই জায়গায় কিন্তু কি পরিমাণ অর্থ খরচ হতে পারে এই ধরনের একটা ধারণা আমাদের থাকাটা খুব জরুরি। সো এই ধারণাটা কি আজকে আমাদেরকে দেওয়া যায়? শিওর। কানাডাতে আন্ডারগ্রেড লেভেলে 20 থেকে 35 কানাডিয়ান ডলার, 20,000 থেকে 35 কানাডিয়ান ডলার খরচ হতে পারে, বা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামগুলোতে আপনার 18 to 30 মতো খরচ পড়ে। সো এটা 1000 কানাডিয়ান ডলারে হবে, এবং ওখানে লিভিং কস্ট খরচ হয় পার ইয়ার অ্যাপ্রক্স 20,000 কানাডিয়ান ডলার। টোটাল বাংলাদেশে বিডিটিতে কত হয় তাহলে? এটা ডিপেন্ড করছে, আমি কিন্তু এভারেজ একটা আইডিয়া দিচ্ছি। এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে এবং ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে কস্টটা। মূল খরচটা হচ্ছে ইউনিভার্সিটির টিউশন ফিস, অ্যান্ড প্রভিন্স অনুযায়ী কিন্তু লিভিং কস্টের তারতম্য রয়েছে, কোথাও খরচ কম, কোথাও খরচ বেশি। সো আমি যদি অ্যাপ্রক্স একটা আইডিয়া দিই, বাংলাদেশ থেকে কানাডাতে একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে গেলে 20 বাজেট করা উচিত মিনিমাম। মিনিমাম 20 লাখ। ইয়েস। বা অনেক, কিন্তু এটা আমার মনে হয় যে মিডল ক্লাসের জন্য, যাই হোক, তারপরে যারা যেতে চাইবে তারা তো ডেফিনেটলি এটা ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নিয়ে তারপর যাবে। সো কানাডাতে স্কলারশিপ পাওয়াটা কি সহজ, নাকি এটা একটা মার্কেটিং টার্ম? দেখেন, স্কলাররা স্কলারশিপ পাবে এটাই স্বাভাবিক। একটা ভালো স্টুডেন্ট কখনোই চিন্তা করবে না যে ফুল ফান্ডেড ছাড়া যাবে, সবসময় স্কলারশিপ নিয়ে যাওয়ার প্ল্যান করে। তো স্কলারশিপ পাবে কিনা এটা ডিপেন্ড করবে সে কতটা যোগ্য এটার উপরে, তার একাডেমিক প্রোফাইল, তার রিসার্চ, তার এক্সট্রা কারিকুলাম, তার লিডারশিপ স্কিল আছে কিনা, সব কিছু মিলিয়ে ইউনিভার্সিটি অ্যানালাইসিস করে দেখে যে সে কি আসলেই স্কলার কিনা, তাকে স্কলারশিপ কতটুকু দেওয়া যায়। তবে কানাডাতে ইউনিভার্সিটিগুলোতে 20 to 30% স্কলারশিপ পাওয়া যায়। ইউনিভার্সিটি অফ আলবার্টাতে আন্ডারগ্রেড লেভেলে যদি কেউ অ্যাপ্লাই করে আপ টু 50,000 কানাডিয়ান ডলার স্কলারশিপ পাওয়া যায়। যারা ফল ইনটেকে অ্যাপ্লাই করার প্ল্যান করছে তাদের জন্য কিন্তু এটা হিউজ অ্যামাউন্ট, 50,000 কানাডিয়ান ডলার। সো এটা কিন্তু গ্র্যাব করতে পারে চাইলে। রাইট। এই জন্য স্কলার হতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। Exactly. 2026 সালে এসে জিআইসি কেন এত গুরুত্বপূর্ণ? ইটস এ গ্যারান্টি। একটা স্টুডেন্ট কানাডাতে গিয়ে 1 বছরের যে লিভিং কস্ট, জিআইসিতে এটা দেখানো হয় মূলত। এটা একটা সার্টিফিকেট ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বা ফাইন্যান্সিয়াল সলভেন্সি বলা চলে। সো এটা থাকলে ভিসা পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়, এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টস কানাডাতে পড়তে যাওয়ার জন্য এখন। সো এটা ছাড়া ভিসা পাবে না। সো ধরুন ভিসা হয়ে গেল আমার, বা একজন স্টুডেন্টের ভিসাটা হয়ে গেল, ভিসা হবার পর কি কোনো হিডেন কস্ট থাকে? দেখেন, ভিসা হওয়ার পরে অনেক কস্ট থাকে, সেটা আমরা সাধারণত চেষ্টা করি হিডেন কস্টগুলো বলে দেওয়া। একটা স্টুডেন্ট যখন ভিসা হওয়ার পরে ফ্লাই করবে, তার অ্যাকোমোডেশনের জন্য বুকিং করতে হবে,
তার লিভিং কস্ট অ্যারেঞ্জ করতে হবে, তার ইন্স্যুরেন্স করতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে বিদেশে কিন্তু একদিনও ইন্স্যুরেন্স ছাড়া থাকা যায় না, সেটা ইউরোপিয়ান বলেন, আমেরিকান বলেন। সো এই কস্টগুলো আছে, অ্যাকোমোডেশন, পার্সোনাল কিছু কস্ট থাকে, মেডিসিন, ওখানে শীতের কাপড় চোপড় অনেক এক্সপেন্সিভ, সো বাংলাদেশ থেকে কিনে নিয়ে যেতে শপিংয়ের ব্যাপার আছে। সো এগুলো পার্সোনালি আসলে কস্টের এগুলো মধ্যে হচ্ছে আমাদের পড়ে। দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে অ্যাকোমোডেট করে তারপর একসাথে একটা প্রিপারেশন নিয়ে যাওয়া। জি। আমার ফ্রেন্ড আছে বা আমরা আশপাশে অনেককেই দেখি যে একসাথে যাওয়ার ব্যাপারে হয়তো স্পাউস রয়েছে, তাদের সহই তারা যাওয়ার চিন্তা ভাবনা করছেন। আবার অনেকে হয়তো বাংলাদেশে খুব ভালো জব করছেন কিন্তু চাচ্ছেন যে না আমি একটু হায়ার এডুকেশনের জন্য যাব, সঙ্গে আমি হয়তো মানে কান্ট্রি সুইচ করবো, এরকম একটা টেন্ডেন্সি নিয়েই কিন্তু সবাই যায় আলাদা একটা জায়গা তৈরির জন্য। তো সেক্ষেত্রে স্পাউস নিয়ে যদি কেউ ভিসার জন্য অ্যাপ্লাই করে সেটা কি একটু রিস্কি হয়ে যায় ভিসা পাওয়ার ক্ষেত্রে? না, ইটস অল অ্যাবাউট প্ল্যান অ্যান্ড ক্লিয়ারিটি, যে আপনি স্পাউস নিয়ে যাচ্ছেন এবং স্পাউসের জন্য আপনার ফান্ডিংটা আছে কিনা। সো ক্যানাডা গভর্নমেন্ট আপনার দেখবে যে আপনার স্পাউস নিয়ে যাওয়ার পরে স্পাউসের যে অ্যাকোমোডেশন করার জন্য যে খরচ, লিভিং কস্ট, এটা আপনার আছে কিনা, বা আপনার ইন্টেনশনটা কি। আপনার যদি সব কিছু ক্লিয়ার থাকে যে আপনার ফ্যামিলি ওখানে গেলে আপনার পড়াশোনার জন্য ভালো হবে, সো এটা যদি আপনি প্রুভ করতে পারেন এবং আপনার ফ্যামিলির সাথে কানেকশন খুবই স্ট্রং, সো দেন ইউ ক্যান মুভ উইথ দ্যাম। এবং স্পাউস ওরা অ্যালাউ করছে এবং ওরা ওয়ার্ক পারমিটের অপরচুনিটি দিচ্ছে। সো ওদের এই অপশনগুলো খুব ক্লিয়ার, ওদের ইমিগ্রেশনটা স্টুডেন্ট ফ্রেন্ডলি অনেকটা। সো ওরা বলে দিচ্ছে যে এভাবে অ্যাপ্লাই করো, সো এই ডকুমেন্টসগুলো সাবমিট করো, সো এটা হয়ে যাচ্ছে। স্পাউস যারা যাচ্ছেন তাদের ওয়ার্ক পারমিটের ব্যাপারে মানে যদি কিছু বলতেন যে সেটা কতটুকু ডিফিকাল্ট? স্পাউস গেলে ফুল টাইম ওয়ার্ক করতে পারছে এবং স্টুডেন্ট হচ্ছে 20 আওয়ার পার উইক কাজ করতে পারছে। 20 আওয়ার্স পার উইক, মানে এটা একটু জায়গাটা বোধহয় কম। মোস্ট অফ দ্য কান্ট্রিতে 20 আওয়ার্স পার উইক, বাট আপনার সাথে এর আগে আলোচনা হয়েছিল সম্ভবত অস্ট্রেলিয়া নিয়ে, সো সেখানে বা নিউজিল্যান্ড নিয়ে কথা হয়েছিল, সেটাতে একটু বেশি, ওখানে 24 আওয়ার্স কাজ করা যায়। আর অ্যাভারেজে ওয়ার্ল্ডের সব জায়গায় 20 আওয়ার্স পার উইক কাজ করা যায়। কারো যদি বেবি থাকে মানে চাইল্ড থাকে সেক্ষেত্রে যে স্পাউস এবং চাইল্ড সহ যাওয়ার যে প্রক্রিয়াটি সেটা নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন। দেখেন, ডিপেন্ডেন্ট যেতে পারে, স্পাউস এবং চাইল্ড যেতে পারে, সেটা মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামগুলোর জন্য। এবং কোনো কোনো প্রভিন্সে বাচ্চাদের স্কুলিং ফ্রি থাকে। আচ্ছা, এটা কি আসলে সত্য নাকি মিথ? এটা কিছু কিছু প্রভিন্সে থাকে, সব জায়গায় এটা অ্যাভেলেবেল না। সো প্রভিন্স ওয়াইজ কিছু কিছু বেনিফিটস পায়, যে জায়গাগুলোতে খুব বেশি লোকজন নাই, বাট ক্যানাডিয়ান গভর্নমেন্ট চাচ্ছে যে এই প্রভিন্সগুলোতে মানুষজন আসুক, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে আসুক এবং এই জায়গাটাতে আমাদের অনেক অপরচুনিটি সেই জায়গাগুলোতে অফার দেয়। সাধারণত এটা প্রভিন্স টু প্রভিন্স ভেরি করে। সাধারণত আমরা বাংলাদেশে যেটা চিন্তা করি, ঢাকা শহরটা অনেক ক্রাউডি, অনেক জ্যাম, তো ওখানকার যে রাজধানী রয়েছে ওখানে কিন্তু আপনি এই ফ্যাসিলিটিগুলো পাবেন না। একটু রিমোট এরিয়াগুলোতে এই ফ্যাসিলিটিগুলো পাওয়া যায়। দ্যাটস গ্রেট। আমার এটা ভাবতে হবে যে আমি আসলে কোথায় যেতে চাচ্ছি। যেমন আগেরবার মনে আছে অস্ট্রেলিয়া নিয়ে আপনি বলেছিলেন যে মেলবোর্ন এবং অন্যান্য মেইন শহরগুলো ছাড়া অন্য যে শহরগুলো রয়েছে সেখানে পিআর পাওয়াটাও বোধহয় অনেক ইজিয়ার এবং সহজ। আমি একটু অন্য প্রসঙ্গে যাব, লাইক যারা আসলে যেতে চায়, আমরা কিন্তু যখন স্টুডেন্ট লাইফে থাকি অনেকে হয়তো দেখা যাচ্ছে যে টিউশনি করছে বা অন্য কোনো পার্ট টাইম জব করছে। সো দেশের বাইরে গেলে যেহেতু কস্ট একটা অনেক বড় ফ্যাক্ট, সেখানে টিউশন ফি দিতে হচ্ছে, স্কলারশিপ পেয়ে গেলেও কিন্তু কিছু একটা অ্যাড করতে হয়। সো সেখানে পড়াশোনার পাশাপাশি যখন কেউ কাজ করবে এটা তো মানে স্টাডির খানিকটা ক্ষতি হয়ে থাকে। সো এই বিষয়টাতে আপনি কি মনে করেন যে মানে ওয়ার্ক করাটা কি দরকার নাকি দরকার নেই? ইন্টারন্যাশনালি স্টুডেন্টদের জন্য অ্যালাউ করছে পার্ট টাইম জব, এটা সাপোর্ট করবে তার স্টাডির জন্য, অনেক খরচ সে বিয়ার করতে পারবে এটার মাধ্যমে, কিন্তু পুরোপুরি এটার উপর ডিপেন্ড করা যাবে না। আমি সাজেস্ট করব যে প্রপার একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকা উচিত একটা স্টুডেন্টের, যে কত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছে এবং বাকি খরচটা সে কিভাবে ম্যানেজ করবে, সেটা পার্ট টাইম জব করে কত পার্সেন্ট ম্যানেজ করা সম্ভব হবে। একটা প্রপার প্ল্যানিং না করে গেলে আসলে ওখানে গিয়ে প্রচুর একটা ভোগান্তিতে পড়তে হয়। এবং পার্ট টাইম জব কিন্তু একটা ইটস এ অপরচুনিটি, ইটস এ বেনিফিশিয়াল ফর হুইম, বাট এইটার উপর ডিপেন্ড করে ফুললি এটার উপর ডিপেন্ড করে যাওয়াটা কখনোই উচিত না। যদি কখনো কোনো ভিসা অফিসার বুঝতে পারে যে পার্ট টাইম জব করার উদ্দেশ্যেই যাচ্ছে এবং তার স্টাডিটা ফোকাস না, অনলি ফর দ্য পার্ট টাইম জব, তখন কিন্তু ভিসা দিবে না। ওকে, তার মানে এটা মাথায় রাখাটাও খুব জরুরি। আর যারা যাচ্ছে পোস্ট স্টাডি যেই ওয়ার্ক সেটা নিয়ে আপনার কি? এটা আপ টু 2 থেকে 3 ইয়ার্স এর মতো। আচ্ছা, সো পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছে এবং এটা পিয়ার পাথওয়ে, এবং ওরা একটা ক্লিয়ার গাইডলাইন দিচ্ছে যে কোন সেক্টরগুলোতে জব করতে পারবে বা কোন সেক্টরগুলোতে জব করলে। ক্যানাডা ইজ এ প্লেস ফর স্কিল পিপল। ওরা
পড়াশোনা করবে, একটা ডিগ্রি নিবে, স্কিল অর্জন করবে এবং স্কিল অর্জন করে ওদের দেশে একটা কন্ট্রিবিউট করবে, এটাই ওরা চায়। এখানে কোন ভুলটা করলে দেখা যায় এটাতে একটা ব্যাঘাত ঘটতে পারে পোস্ট স্টাডি? রং ট্র্যাকে কাজ করলে, একটা ইঞ্জিনিয়ার যদি অড জব করে এবং লং টার্ম তার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জব না খোঁজে, সেক্ষেত্রে তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে পিআর পাওয়ার জন্য। Oh my God. আসলে কোথায় কোনটার ডিমান্ড আছে সেখানে যেতে হবে। সো আমাকে মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে যে আমি যে সাবজেক্টে পড়ছি এবং যে প্রভিন্সে যাচ্ছি ওখানে পিআর পাওয়ার জন্য বেশ কিছু পাথওয়ে রয়েছে। সো ওই প্রভিন্সে আমি আসলে কাজ পাবো কিনা আফটার কমপ্লিটিং মাই ডিগ্রি, এবং এইটার ডিমান্ডটা কতদূর, এবং এটা পিয়ার ফ্রেন্ডলি প্রোগ্রাম কিনা, অ্যান্ড হোয়াটস মাই ব্যাকগ্রাউন্ড। এমন হতে পারে যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ডিমান্ডের কোনো মিল নেই, বা আমার এক্সপিরিয়েন্স বা স্কিলের সাথে মিল নেই। আমি যদি পিয়ারের ডিমান্ড যেটা আছে সেই সাবজেক্টগুলোও চুজ করি, সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার চান্স থেকে যায়। সো আমার মনে হয় যে আমরা ফোকাস করা উচিত একটা প্রপার প্ল্যানিংয়ে। আমি বারবার যে কথাটা বলছি, এই হ্যাভ টু বি ভিশনারি, যে আমি 5 ইয়ার্স পরে কি করব, পুরো জার্নিটার একটা ম্যাপিং, একটা ভিজুয়ালাইজেশন থাকতে হবে একটা স্টুডেন্টের, দেন হি উড সাকসেস। কানাডার ক্ষেত্রে আপনি কোন কোন প্রভিন্সের কথা বলবেন যেখানে পিআর পাওয়াটা ইজিয়ার? এটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপরে। মূলত আমাদের দেশের স্টুডেন্টরা সাধারণত অ্যালবার্টাতে যায়, নোভা স্কটিয়াতে যায়, আর বেশ কিছু জায়গা আছে সেখানে যায়। তো আমি বলবো আসলে পিআর পাওয়ার জন্য শুধুমাত্র প্রভিন্স চুজ করা না, আমাকে দেখতে হবে যে আমার জন্য কোনটা সুইটেবল। ডিফারেন্ট স্টুডেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের, কেউ হেলথ ব্যাকগ্রাউন্ডের আছে, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ বিজনেসের আছে। তো সবার জন্যই একটা প্রভিন্স আমি সাজেস্ট করতে পারবো না। ইটস এটা লং প্রসেস, যে লাইফের একটা হিউজ অ্যামাউন্ট খরচ করে বাইরে যাচ্ছে, এটা হিউজ টাইম ইনভেস্ট করছে। সো রিটার্নটা কি আসবে আসলে? সো এটা আসলে 1-to-1 কাউন্সিলিং করা ছাড়া একটু ডিফিকাল্ট। ওপেনলি আমি বলতে পারছি না যে তুমি এই প্রভিন্সে যাও, এটা তোমার জন্য ভালো হবে। সো এটা অনেকটা এমন হয়ে যাবে যে রোগী না দেখে ডাক্তারি করার মতো। ওকে, সো পিআর পাওয়ার ক্ষেত্রে কোন 3টি জিনিস মাথায় রাখাটা খুব জরুরি? একাডেমিক প্রোফাইল, স্কিল এবং ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট। আমরা যারা বাংলাদেশে থেকে বাইরে যাই, কখনো কখনো আমরা বলি যে আমাদের ইংলিশের স্কিল না হলেও চলবে। আমি বলবো না, বাংলাদেশে থেকে ইংলিশের স্কিলটা অনেক ডেভেলপ করা উচিত, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা কথা ভুলে গিয়েছিলাম, যে প্রভিন্সের ব্যাপারটাতে কিছু কিছু প্রভিন্সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের চাহিদা রয়েছে। ওখানে ফ্রেঞ্চটা হলে পিআর পাওয়াটা ইজিয়ার হয়ে যায়। তো ওখানে ফ্রেঞ্চ লাগবে। আবার কিছু প্রভিন্স আছে যেখানে ইংলিশটা হলেই চলবে, সো ওখানে আবার ইংলিশটা করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে কানাডার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। সো ফ্রেন্সে যাদের দখল আছে তারাও কিন্তু পিআর পেতে বেনিফিট পাবে। আমি শুরুতে যেটা বলছিলাম 2026 সালটা কানাডা আসলে কতটা গুড চয়েস এই সালে, সো কি মনে হয় যে কানাডা আসলে কতটা গুড চয়েস? 2026 ইয়ার অফ অপরচুনিটি ফর কানাডা। এটা কেন? আমরা ডাটা অ্যানালাইসিস করে দেখেছি যে সামনে কানাডার একটা ভালো সময় আসবে, আমরা ধারণা করছি। কিন্তু এটা সবার জন্য না, এটা সবার জন্য না। কানাডা পছন্দ করে স্কিল পিপল। সো যারা আসলেই কানাডার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে, তাদের ভালো একাডেমিক রেজাল্ট রয়েছে, জব এক্সপিরিয়েন্স রয়েছে, এমন কোন স্টুডেন্টের কানাডাতে অ্যাপ্লাই করা উচিত হবে না যার প্রোফাইলটা কানাডার সাথে ম্যাচ না করে, কানাডার ইউনিভার্সিটিগুলোর সাথে ম্যাচ না করে। সো সেটা দুঃস্বপ্ন হয়ে যাবে। সো যারা জেনুইন স্টুডেন্ট, যাদের গুড ইন্টেনশন, সো তারা অ্যাপ্লাই করলে আই হোপ তারা ভিসা পাবে এবং তাদের লাইফের ডেস্টিনেশনে পৌঁছতে পারবে। স্কিল অ্যাসেসমেন্ট নিয়ে যদি একটু বলেন যে এটা আসলে কি এবং এটা দীর্ঘমেয়াদী পড়াশোনার ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ। স্কিল বলতে আমরা কি বোঝাই? একটা বিষয়ের উপর দক্ষতা। আমি একাডেমিক্যালি ওই বিষয়ের উপর পড়াশোনা করেছি, অথবা আমি ওই কাজটা করছি দীর্ঘদিন ধরে, একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা আছে। সো দেন আই ক্যান টেল I am expert or I am skilled in that industry. আমি যেমন হায়ার এডুকেশন নিয়ে কাজ করছি অলমোস্ট 10 years. সো এই 10 ইয়ার্সে আমি অনেক কিছু শিখেছি এবং স্টিল নাও আই এম লার্নিং। সো দ্যাট ইজ মাই স্কিল। সো আমি কাজটা ভালো করব। আপনি আপনার সেক্টরে ভালো, আপনি দীর্ঘদিন কাজ করছেন, ইউ হ্যাভ দ্যাট পার্টিকুলার স্কিল। সো আসলে এই স্কিলগুলো ছাড়া কাজ করা ডিফিকাল্ট। যে আমি শুধু ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়েছি বাট আমি কোনো প্র্যাকটিক্যাল নলেজ নাই। সো পার্ট টাইম জবগুলো কিন্তু আপনাকে স্কিল করবে। সো আমি সাজেস্ট করব যে তুমি যেই ডিপার্টমেন্টে পড়াশোনা করছো, তুমি যদি হেলথ সেক্টরে কাজ করো, সো হেলথ ইন্ডাস্ট্রিতে কাজ করো, ছোটো ছোটো জবগুলো করো, স্কিল গেইন করো ওই জায়গাগুলো থেকে। সো দেন এটা ইজিয়ার হবে অনেক। সো স্কিল একদিকে হচ্ছে আমার একাডেমিক একটা ডিগ্রি আছে, আর সেকেন্ড হচ্ছে আমার এক্সপিরিয়েন্স
রয়েছে। সো দুইটা জিনিস আমাকে স্কিল প্রুফ করবে। তো দুইটাকে ব্লেন্ড করে তারপর কাজ করতে হবে। এক্স্যাক্টলি। আপনি শুধুমাত্র কানাডা না, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, ইউএস, ইউকে সব জায়গায় কিন্তু শিক্ষার্থী পাঠিয়ে থাকেন এবং তাদেরকে সহায়তা করে থাকেন। সো এই যে 10 বছর ধরে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনার কাছে কি মনে হয়, যদিও আজকে আমরা নাম দিয়েছি স্টাডি ইন কানাডা 2026, আসলে এই সময়টায় যে সময়টা আমরা পার করছি, কোন দেশে যাওয়াটা সহজ এবং সেখানে পিআর পাওয়াটাও সহজ বলে আপনি মনে করেন? আপনি খুব কঠিন একটা প্রশ্ন করেছেন, আমি খুব সহজ করে উত্তর দেই। হ্যাঁ। এটা বলা খুব ডিফিকাল্ট। কোন দেশে ইজিলি যাওয়া যায়? বাংলাদেশ থেকে প্রত্যেকটা দেশেই যাওয়া খুব কঠিন যদি আমি এলিজিবল না হই। বাট আমি যদি এলিজিবল হই, আমার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব। দ্যাট মিনস আমি যদি আমার যেই কান্ট্রিতে আমি যাচ্ছি, আমি কিন্তু কান্ট্রির কথা, আমরা প্রশ্নটা করেছি কান্ট্রির জন্য, কিন্তু এটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত না। আমার একটা রোড ম্যাপ দরকার। আমি আরো একটু পরের ধাপে চিন্তা করব যে উই শুড নট চুজ কান্ট্রি, উই শুড নট চুজ কানাডা, উই শুড নট চুজ ইউএসএ বা অস্ট্রেলিয়া, উই শুড চুজ দ্য প্রোগ্রাম, উই শুড চুজ দ্য প্লেস হোয়ার আই ওয়ান্ট টু গো। আমি যেই জায়গাতে আমার ক্যারিয়ারটা বিল্ড করতে চাই। আসলে প্রত্যেকটা মানুষের, কেউ মালয়েশিয়াতে গিয়েও কিন্তু অনেক কিছু করছে, কেউ দুবাইতে গিয়ে অনেক কিছু করছে, বিজনেস করছে, সেটেল হচ্ছে, ওখানে সাকসেসফুল হচ্ছে, কেউ সৌদি আরবেও গিয়ে ভালো করছে। সো আমি কেন কানাডাতে যাব? সো আমার যদি সেই টাইপের স্কিল থাকে বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে, সো কানাডা যদি আমার জন্য রাইট ডেস্টিনেশন হয়, দেন আই শুড অ্যাপ্লাই দেয়ার। সো আমার মনে হয় যদি এটা টোটালি ডিপেন্ড করছে স্টুডেন্টের উপরে বা অ্যাপ্লিকেন্টের উপরে। বাংলাদেশ থেকে কানাডাতে যাওয়া খুব ইজি যদি আমরা কৌশলী হয়ে প্ল্যান করি, আমাদের প্রপার একটা প্ল্যান থাকে, একটা রোড ম্যাপ থাকে, এটা খুব ইজি। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়াটা খুব ইজি। বাট আমি যদি চিন্তা করি ভিসা ইজ মাই গোল, আমি ভিসা পাওয়ার জন্য চিন্তা করি, সেক্ষেত্রে ভিসা অফিসার বুঝবে যে সে হচ্ছে শুধু ভিসা পাওয়ার জন্য আসছে এবং সে এখানে এসে কাজ করবে, তার ইন্টেনশনটা রাইট না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাইরে যায় স্টাডি পাথওয়ে ইউজ করে পিআর অ্যান্ড ওয়ার্ক করার জন্য, বাট তারা পড়াশোনায় ফোকাস করে না। সো সেক্ষেত্রে স্কিল হতে পারে না, ইন্টেনশনটা যখন ঠিক না থাকে, সো তখন আসলে সাকসেস হওয়া যায় না। আপনি কানাডা বলেন আর ইউএসএ বলেন, যদি আপনি ওদেরকে বোঝাতে পারেন যে ইউ আর এনাফ ক্যাপাবল টু স্টাডি দেয়ার, ইউ হ্যাভ ফান্ড, ইউ ক্যান গেট স্কলারশিপ, ইউ হ্যাভ গুড একাডেমিক রেজাল্ট অ্যান্ড ইউ হ্যাভ এক্সট্রা কারিকুলার অ্যান্ড ইউ হ্যাভ গুড লিডারশিপ স্কিল, সো দে ক্যান টেক ইউ। আমার এখানে একটা বড় প্রশ্ন আছে, দেশের যে সার্বিক পরিস্থিতি, আমরা শুনছিলাম এরকমটা যে লন্ডনের কতগুলো বিশ্ববিদ্যালয় হয়তো বাংলাদেশি স্টুডেন্ট নিতে চাচ্ছে না, অনেকগুলো জায়গা আমাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। সো এইটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা, নাকি আপনি এটা স্কিপ করতে চান? দেখেন, বাংলাদেশের সামগ্রিক পলিটিক্যাল যে সিচুয়েশন, আমাদের দেশ থেকে অনেকে দেশ ছাড়ার চিন্তা করছে, এবং বাইরের দেশগুলো তাদের বর্ডারের সিকিউরিটিগুলা খুব স্ট্রিক্টলি মেনটেন করছে, যে তাদের একটা অভিবাসন নীতি রয়েছে, ইমিগ্রেশন রুলস এবং পলিসি রয়েছে, সেটা অনুযায়ী তারা কাজ করছে এবং তারা চিন্তা করছে যে আসলেই কি সে পড়তে আসছে, ওর অন্য কোনো পারপাস আসছে, যে সেখানে এসে, যেমন বাংলাদেশ থেকে অনেকেই গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করে যে আমার দেশে থাকতে প্রবলেম হচ্ছে বা পলিটিক্যালি আমার লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। সো এই ধরনের নাম্বারটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে অনেক বেশি। সো বাংলাদেশের যেহেতু পলিটিক্যাল সিচুয়েশনটা এখন খুব একটা ভালো না, এখনও কোনো নির্বাচিত সরকার আমাদের দেশে নেই, আশা করছি বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং স্টুডেন্টদের জন্য একটা সুন্দর স্মুথ ওয়ে স্টার্ট হবে। আই হোপ অলসো। আমার মনে হয় যে হ্যাঁ, ডেফিনেটলি এরকম একটা ভালো কিছু আমরা হয়তো পাবো। এটা দেখে আমিও একটু টেনশনে পড়ে গেছি যে আসলেই কি তাই, তাহলে আমাদের দেশের শিক্ষার্থীরা আর হায়ার এডুকেশনের জন্য যেতে পারবে না দেশের বাইরে তাদের পছন্দের ইউনিভার্সিটিগুলোতে। সো আমি এমন কিছু, নর্মালি আমি যে প্রশ্ন আপনাকে এর আগেরবারও করেছি, যে আরও এমন কোনো তথ্য যেটা আজকে আপনি আমাদেরকে দিতে চান, যেটা আমি হয়তো আপনাকে প্রশ্ন করিনি। আমি একটা কথাই বলবো স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের জন্য, সো ডোন্ট লুক ফরওয়ার্ড টু দ্য ট্রেন্ড। আসলেই আমাকে দেখতে হবে যে আমার সন্তানের যোগ্যতা কতটুকু আছে। আমি যদি কানাডাতে যাওয়ার জন্য প্ল্যান করি, আমাকে চেক করতে হবে যে আমার প্রোফাইলটা কানাডার জন্য সুইটেবল কিনা, আমার কি ফান্ড আছে কিনা, এনাফ ফান্ড আছে কিনা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি কি স্কলারশিপ পাবো কিনা এবং পেলে কত পার্সেন্ট পাবো, এবং আমি যেখানে যাচ্ছি, যেই প্রভিন্সে বা যে ইউনিভার্সিটিতে, ওখানে আমার জন্য সার্ভাইভ করা ঠিক আছে কিনা বা সার্ভাইভ করতে পারবো কিনা। এই অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে তারপরে আমাকে কাজ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আমি যদি রং ইউনিভার্সিটি চুজ করি, আমি যদি রং প্রভিন্স চুজ করি, রং কনসালটেন্ট চুজ করি, দেন আই উড ফেল।
সো ডেফিনেটলি সো চিন্তা করে কাজ করতে হবে, পুরো ওয়ার্ল্ডটাই ওপেন। আজকে এই ভিডিও দেখে যদি কারো মনে হয় যে কানাডার ব্যাপারে অ্যাসেসমেন্ট করবে, আমাদের ভিডিওর কমেন্ট সেকশন একটা লিঙ্ক থাকবে অ্যাসেসমেন্টের জন্য, সেখানে আপনার ডিটেলসগুলো দিলে আমরা ফ্রি অ্যাসেসমেন্ট করে দেব এবং 1-to-1 কাউন্সিলিং করবো আমরা। বাহ, আমাকে যদি এবার সিএইচএস এডুকেশন লিমিটেডের যে অফিস রয়েছে বা আপনাদের যে প্ল্যাটফর্ম রয়েছে, একই সাথে যে ওয়েবসাইট আছে, তার অ্যাড্রেসটা একটু বলে দিতেন সবার মধ্যে। শিওর, আপনারা চাইলে সিএইচএস এডুকেশন ওয়েবসাইট ভিজিট করতে পারেন, chseducation.com, এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এবং সেখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন অনলাইন আর অফলাইন মিটিংয়ের জন্য। অ্যান্ড সেকেন্ডলি ওখানে বেশ কিছু ইনফরমেশনও পাবেন কান্ট্রি ওয়াইজ, এবং চাইলে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে অ্যাসেসমেন্ট করে নিতে পারবেন ওখান থেকে। এবং আমাদের ফোন নাম্বার হটলাইনেও ফোন করে আপনারা আমাদের সাথে কানেক্ট করতে পারবেন, 01-896-507090। বাহ, থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন, আপনার হাত ধরে আপনার সহযোগিতায় আরও অনেক শিক্ষার্থী দেশের বাইরে পড়ার সুযোগ পাক, সেখানে নিজের ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ পাক, সেই প্রত্যাশা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, কোনো ট্রেন্ডে গা ভাসাবা না তোমরা, এবং প্যারেন্টসদেরকে বলবো যে আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু আপনার হাতেই। সো আপনি আপনার সন্তানকে বাইরে পাঠানোর আগে অবশ্যই দেখবেন সে ফার্মটা বাংলাদেশের গভর্নমেন্টের রেজিস্টার্ড কিনা, এবং বাংলাদেশের একটা অ্যাসোসিয়েশন রয়েছে কনসালটেন্সিগুলোর, সেটার নাম হচ্ছে ফ্যাটক্যাপের মেম্বার কিনা। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আবারও অনেক ভালোবাসা আজকে সময় দেওয়ার জন্য। আমি বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন। আর আবারও বলবো, স্টাডি ইন কানাডা অবশ্যই কোনো শর্টকাট নয়, এটা আসলে একটা সঠিক রোডম্যাপ মেনে আপনাকে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর ঠান্ডা মাথায় ভাবুন আপনি কোন দেশে যেতে চান, কোথায় থাকতে চান, কোথায় স্থায়ী হতে চান, এবং আসলেই সেই দেশ বা সেই ইউনিভার্সিটি আপনার জন্য যথার্থ কিনা। তাহলে আমার মনে হয় যে এই জায়গাটাতে ভুল করার সম্ভাবনা থাকবে না। সবাই অনেক ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, থাকুন প্রথম আলোর সঙ্গে।